কনস্টান্টিনোপল বিজয় সুলতান দ্বিতীয় মুহাম্মদের সবথেকে বেশি কৃতিত্বপূর্ণ কাজ হলেও তার অন্যান্য রাজ্য জয় ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি মাত্র 21 বছর বয়সেই সিংহাসন আরোহণ করেন এবং এর 2 বছর পর 23 বছর বয়সে তিনি কনস্টান্টিনোপল বিজয় করেন। এরপরে 28 বছরে তার জয়যাত্রা কোনো অংশেই কম প্রশংসার দাবি রাখে না। কনস্টান্টিনোপলের শান্তি ও সুশাসন প্রতিষ্ঠান পর 1454 সালে তিনি পেলোপনেসাস দখল করেন। এরপর তিনি সার্বিয়া ও বসনিয়া জয় করেন এবং দেশ দুটো স্থায়ীভাবে অটোমান তুর্কি সাম্রাজ্যের প্রদেশ হয়ে যায়। তবে তার জীবনে একটিমাত্র পরাজয় আসে যখন 1456 সালে তিনি বেলগ্রেড দখল করতে যান এবং তখন তিনি হাঙ্গেরীয় বীর নেতা জন হুনিয়াদির কাছে হেরে যান। বেলগ্রেডকে হাঙ্গেরীয় প্রবেশদ্বার বলা হতো। এই শহরটি দখল করতে গিয়ে সুলতান দ্বিতীয় মুহাম্মদ একটি শক্তিশালী বাহিনী পাঠান। হুনিয়াদির নেতৃত্বে সেন্ট জন ক্যাপিট্রান ধর্মযোদ্ধাদের পরিচালনা করেন। রোমের পোপ দ্বিতীয় ক্যালিকটাসও ইউরোপের খ্রিস্টান শক্তির কাছে সাহায্য চান, কারণ তারা বুঝতে পেরেছিল যে বেলগ্রেড তুর্কিদের হাতে পড়লে ভিয়েনা সহ আরও অনেক ইউরোপীয় শহর বিপদে পড়বে। কনস্টান্টিনোপল বিজয়ের পর সুলতান মেহমেদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় এবং এরপর তার সৈন্যরা বেলগ্রেডের কিছুটা অংশ দখল করতে পারলেও হুনিয়াদির কাছে পরাজিত হয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি নিয়ে পিছু হতে বাধ্য হন। এই যুদ্ধে জয়লাভ করে হুনিয়াদি তুর্কিদের হাতে ভার্না ও দ্বিতীয় কসাভার যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেন। কিন্তু এই জয়ের মাত্র 20 দিন পর 1456 সালের আগস্ট মাসে হাঙ্গেরীয় জাতীয় বীর জন হুনিয়াদি বেলগ্রেডেই মারা যান। কনস্টান্টিনোপল বিজয়ের পর সুলতান মেহমেদের সবথেকে বড় সাফল্য ছিল ক্রিমিয়া দখল। ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্বের কারণে ক্রিমিয়াকে ছোট্ট কনস্টান্টিনোপল বলা হতো। এটি ছিল তুর্কি সাম্রাজ্যের পূর্ব সীমান্তে কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত। 1475 সালে সুলতান দ্বিতীয় মুহাম্মদ তার সেনাপতি আহমদ কুদুককে 40,000 সৈন্যের এক বিশাল বাহিনী দিয়ে ক্রিমিয়া দখলের জন্য পাঠান। মাত্র 4 দিন অবরোধের পর ক্রিমিয়া অটোমানদের কাছে আত্মসমর্পণ করে। দ্রুতগতিতে সেনাপতি আহমদ পুরো দ্বীপটিকে তুর্কিদের দখলে নিয়ে আসেন। অটোমানদের হাতে আসার আগে এই রাজ্যটি চেঙ্গিস খানের বংশধররা শাসন করত, যাদেরকে ক্রিমিয়ার তাতার খান বলা হতো। সুলতান দ্বিতীয় মুহাম্মদের কাছে ক্রিমিয়ার পতনের পর সেখানকার খানকেই আবার শাসনভার দেওয়া হয়, এই শর্তে যে তিনি সুলতানকে বার্ষিক কর দেবেন এবং তার প্রতি অনুগত থাকবেন। এরপরে 300 বছর ক্রিমিয়া অটোমানদের অধীনে একটি আশ্রিত রাজ্য হিসেবেই টিকেছিল। ক্রিমিয়া দখলের আগে কৃষ্ণ সাগর ও আরব সাগরের মধ্যে অবস্থিত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর কাপ্ফা, বর্তমান ফিওডোসিয়া, সুলতানদের দখলে চলে আসে। এই বন্দরটি ছিল জেনোয়ার অধীনে। এর ফলে দানিউব নদীর উপকূল ছাড়া পুরো কৃষ্ণ সাগর এলাকা সুলতান মুহাম্মদের অধীনে চলে আসে। 1461 সালে সুলতান মুহাম্মদ তার বিখ্যাত নৌবাহিনীর সাহায্যে ত্রিবিজন বন্দর দখল করেন, যার মধ্য দিয়ে বাইজেন্টাইন সাম্রাজ্যের শেষ চিহ্নটুকুও মুছে যায়। এরপর সুলতান মুহাম্মদ আলবেনিয়ার বিদ্রোহী নেতা ইস্কান্দার বেগকে দমন করার জন্য এগিয়ে যান। এই ইস্কান্দার বেগ তুর্কিদের অনেকদিন ধরে হয়রানি করছিলেন, তাই 1466 সালে সুলতান তার বিরুদ্ধে একটি অনেক বড় সেনাবাহিনী পাঠান। তুমুল যুদ্ধে ইস্কান্দার বেগ শোচনীয়ভাবে পরাজিত হন এবং আলবেনিয়া ও স্ক্যান্ডিনেভিয়া অটোমানদের দখলে চলে আসে। বাণিজ্য ও নৌশক্তির দিক থেকে জেনোয়া ও ভেনিস এর অনেক সুনাম ছিল। আগে অটোমান সুলতানরাও এই দুটি শক্তিকে বেশ সমীহ করতেন। ক্রিমিয়া দখলের পর সুলতান দ্বিতীয় মুহাম্মদ এন্ড্রিয়াটিকের রানী নামে পরিচিত ভেনিস দখলের পরিকল্পনা করেন। পরপর কয়েকটি দুর্গ দখলের পর তুর্কি বাহিনী ইউরিয়া দুর্গ দখল করেন। দুর্গের সেনাপতি পল ইরোজ দীর্ঘদিন ধরে প্রতিরোধ চালিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত তিনিও আত্মসমর্পণ করতে বাধ্য হন। এরপর 1477 সালে তুর্কি সেনাপতি ওমর পাশার নেতৃত্বে একটি শক্তিশালী অটোমান নৌবাহিনী ভেনিস আক্রমণ করে। যুদ্ধে ভেনিসের রাজা পরাজিত হন এবং সুলতান দ্বিতীয় মুহাম্মদের সঙ্গে সন্ধি করতে বাধ্য হন। তিনি কনস্টান্টিনোপলের বশ্যতা স্বীকার করে নেন এবং অঙ্গীকার করেন যে তুর্কি সুলতান যদি কোনো তৃতীয় পক্ষের দ্বারা আক্রান্ত হন তবে তিনি 100টি রণতরী নিয়ে তাকে সাহায্য করবেন। ভেনিসের এই পরাজয়ের মাধ্যমে সুলতান দ্বিতীয় মুহাম্মদ নৌযুদ্ধে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। ভেনিসকে বশ্যতা স্বীকার করার পর সুলতান দ্বিতীয় মুহাম্মদ রোডস দ্বীপকে আক্রমণ করার পরিকল্পনা করেন। মেসিয়ে পাশার নামে একজন সেনাপতির অধীনে সুলতান প্রায় 150 রণতরী নিয়ে একটি শক্তিশালী বাহিনীকে রোডস জেতার জন্য পাঠালেন। রোডস দ্বীপটা জেরুজালেমের সেন্ট জনের নাইটদের দ্বারা খুব ভালোভাবে সুরক্ষিত ছিল। অটোমান সেনাপতি মেসিয়া পাশা 1480 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে রোডস দ্বীপে নামলেন। নাইটদের গ্র্যান্ড মাস্টার পিটার দি আবুসান বীরত্বের সঙ্গে তুর্কিদের মোকাবিলা করলেও শেষ পর্যন্ত পরাজিত হলেন। তুর্কি সৈন্যরা রোডস শহরের দেয়াল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। ঠিক সেই সময় তুর্কি সেনাপতি মেসিয়ে পাশা তার সৈন্যদেরকে শহরে ঢুকে লুটপাট করতে বারণ করলেন এবং বিজয় থেকে পাওয়া সমস্ত ধন সম্পদ সুলতানের জন্য জমা করতে নির্দেশ দিলেন। কিন্তু এই নির্দেশের কারণে সেনাবাহিনীর মধ্যে খুব খারাপ একটি প্রভাব পড়ল। ফলে তারা শহর দখলের কাজ বন্ধ করে দিয়ে অবরোধ তুলে নিল। এভাবে সেনাপতি মেসিয়ে পাশার বোকামি এবং তুর্কি বাহিনীর জেদের কারণে সুলতান দ্বিতীয় মুহাম্মদের পক্ষে রোডস জয়ের গৌরব পাওয়া সম্ভব হলো না। এর ফলে রোডস পরে অর্ধ শতাব্দী ধরে স্বাধীন রয়ে গেল। পরে অবশ্য 1522 খ্রিস্টাব্দে
সুলতান সুলাইমানের আমলে এই রুশ দ্বীপটি অটোমানদের অধীনে চলে আসে। রোডসের বিরুদ্ধে অভিযান পাঠানোর আগে ক্রিমিয়া বিজয়ী সেনাপতি আহমদ কুদুকের অধীনে সুলতান দ্বিতীয় মুহাম্মদ একটি নৌবাহিনী পাঠালেন। এই অভিযানটা দক্ষিণ ইতালির বিরুদ্ধে পাঠানো হয়েছিল। সেনাপতি কেদুক অ্যাপোলিয়ান অববাহিকায় নামলেন এবং ইতালির চাবিকাঠি নামে পরিচিত ওট্রান্টো দুর্গ আক্রমণ করলেন। সামান্য প্রতিরোধের পর 1480 খ্রিস্টাব্দে আগস্ট মাসে ওট্রান্টো দুর্গটা তুর্কিদের কাছে আত্মসমর্পণ করলো। এরপর সুলতান দ্বিতীয় মেহমেদ ইউরোপীয় দেশগুলোর জন্য মারমারা উপসাগরটা বন্ধ করে দিলেন। এর ফলে ক্রিমিয়ার আর আরব সাগর উপকূলের জেনোয়ার বন্দরগুলো আর তেমন কোনো গুরুত্ব থাকলো না। অটোমান নৌবাহিনী এই সময় এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে ভূমধ্য সাগরের জলের উপর তাদের একচেটিয়া আধিপত্য তৈরি হয়। এশিয়া মাইনরেও সুলতান মুহাম্মদ শক্তিশালী যুদ্ধনীতি অবলম্বন করেন এবং প্রতিবারই দারুণ সাফল্য দেখান। অটোমান সাম্রাজ্যের শুরু থেকেই এশিয়া মাইনরের কারামানিয়ার তুর্কি আমিরাতগুলো অটোমানদের সঙ্গে বিশেষ শত্রুতা করে আসছিল। 1464 খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মুহাম্মদ কারামানিয়ার শক্তি পুরোপুরি ধ্বংস করে দেন। এরপর সিসিলিয়াও অটোমান সাম্রাজ্য অন্তর্ভুক্ত হয়ে যায়। এর ফলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী এশিয়া মাইনরের সমস্ত এলাকা অটোমান তুর্কিদের অধীনে চলে আসে। এশিয়া মাইনরের অটোমান সুলতান মুহাম্মদের সামরিক তৎপরতার কারণে। এর ফলে পারস্য, আর্মেনিয়া এবং পূর্ব এশিয়া মাইনরের আকলুন সাম্রাজ্যের শাসক উজুন হাসানের সাথে তার বিরোধ শুরু হয়। উজুন হাসানের রাজধানী ছিল তারবিজ। উজুন হাসানকে শাস্তি দিতে সুলতান তার দুই ছেলে মুস্তফা ও বাইজিদকে বাহিনী সহ পাঠালেন। 1473 সালে ইরজিনদানে হওয়া যুদ্ধে সুলতানের অটোমান সৈন্যরা উজুন হাসানকে শোচনীয়ভাবে পরাজিত করেন। এরপর উজুন হাসান নিয়মিত কর দেওয়া এবং বশ্যতা স্বীকার করার প্রতিশ্রুতি দিয়ে সুলতান মুহাম্মদের সঙ্গে একটা চুক্তি করেন। এরপর 1481 সালে সুলতান দ্বিতীয় মেহমেদ নিজেই একটি সামরিক অভিযানে যাওয়ার জন্য বিশাল একটি সেনাবাহিনী প্রতিষ্ঠা করেন। কিন্তু কোন দেশের বিরুদ্ধে এই অভিযান তা সুলতান ছাড়া কেউ জানতেন না। অনেকে মনে করেন রোডস বা বেলগ্রেডের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য এই যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। হয়তো এই অঞ্চলের জয়ের পর ইতালির রাজধানী রোমও সুলতানের নজর এড়াতে পারত না। কিন্তু এই প্রস্তুতির মধ্যেই 1481 খ্রিস্টাব্দে 3রা মে সুলতান দ্বিতীয় মুহাম্মদ হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় এবং আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এর পরবর্তী ভিডিও কাকে নিয়ে বানানো হবে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।